আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা পড়বো ওন্ডস, টিস্যু রিপেয়ার এবং স্কার এই টপিক নিয়ে। আমাকে শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা। ওন্ড আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ওন্ড ডিফাইন্ড অ্যাজ ব্রিক ইন অ্যান এপিথেলিয়াল সারফেস হুইচ মে বি সার্জিক্যাল অর অ্যাক্সিডেন্টাল। ওন্ড থেকে আমরা আলসারকে ডিফারেন্সিয়েট করতে পারি এই যে ব্রিক বা ব্রিচ ইন কন্টিনিউটি অফ এপিথেলিয়াল সারফেস ডিউ টু স্লাফিং আউট অফ ইনফ্লামেটরি নেক্রোটিক টিস্যু, তখন আমরা বলবো আলসার। এখন আমরা উন্ডকে কিভাবে ক্লাসিফাই করতে পারি? জেনারেল ক্লাসিফিকেশন, টাইডি উন্ডস এন্ড আনটাইডি উন্ড। টাইডি উন্ড কাকে বলছি আমরা? এটা ইনসাইজড উন্ড, ক্লিনড উন্ড, হেলদি টিস্যুস এন্ড শেলডম টিস্যু লস। এই যে ক্লাসিফিকেশন, এটা অলরেডি আমরা পড়ে এসেছি। আনটাইডি উন্ডটা টাইডি উন্ড ইউজুয়ালি হয়ে থাকে, টাইডিতে ব্যাক করছি। টাইডিটা আমরা সার্জিক্যাল উন্ড অথবা ক্লিন কাট যদি কোনো ইনজুরি হয়, অ্যাক্সিডেন্টাল ইনজুরি, ইনসাইজড উন্ড হয়, সেটাই হচ্ছে টাইডি উন্ড। আর আনটাইডি উন্ডস হচ্ছে ক্রাস্ট অর অ্যাভালসড ইনজুরিতে হয়ে থাকে ইউজুয়ালি, এবং এটা কন্টামিনেটেড ডিভাইটালাইজড টিস্যু থাকবে, অফেন টিস্যু লস। এই ছবি দেখে, পিকচার দেখে বোঝা যাচ্ছে যে আনটাইডি উন্ডের ক্যারেক্টারিস্টিক কেমন হবে। এরপরে আসো যে আমরা কিভাবে উন্ডকে অ্যানাদার ওয়েতে ক্লাসিফাই করতে পারি, সেটি হচ্ছে অ্যাকর্ডিং টু রেট অফ কন্টামিনেশন। এই কন্টামিনেশনের রেটের উপর ভিত্তি করে আমরা উন্ডকে ক্লাসিফাই করতে পারি ক্লিন উন্ড, ক্লিন কন্টামিনেটেড উন্ড, কন্টামিনেটেড উন্ড অ্যান্ড ডার্টি উন্ড, এই চার ভাগে। ক্লিন উন্ড এক্সাম্পল গুলা হচ্ছে যখন ডিউরিং ব্রেস্ট সার্জারি, হার্নিয়া সার্জারি, থাইরয়েড সার্জারি বা থাইরয়েড অপারেশন, এই ক্ষেত্রে যে উন্ড হয় সেটা হচ্ছে ক্লিন উন্ড। আর ক্লিন কন্টামিনেটেড ডিউরিং পলিসিস্টেকটমি, গ্যাস্ট্রিক সার্জারি, আর কন্টামিনেটেড উন্ড ডিউরিং অ্যাপেন্ডিসেক্টমি যে প্রসিডিউর, সেখানে আমরা ধরে নেওয়া হয় কন্টামিনেটেড। আর ডার্টি উন্ড, ড্রেনেজ অফ অ্যাবসেস অর crushed or devitalized wound following road traffic accident. Picture showing the mastectomy wound, but this is a clean wound after mastectomy. আর এই যে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি যে পিকচারটা দেখা যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে ক্লিন কন্টামিনেটেড, চান্স অফ কন্টামিনেশন। অ্যান্ড কন্টামিনেটেড মানে কন্টামিনেশন থাকবেই, যেমন ডিউরিং অ্যাপেন্ডিসেক্টমি। অ্যান্ড কন্টামিনেটেড উন্ড কোনটার এক্সাম্পল বলা হয়েছিল? যে ডার্টি উন্ড, এটা ডিউরিং অ্যাবসেস ড্রেনেজ অর হচ্ছে ক্রাস্ট অর অ্যাভালসড ইনজুরিজ ফলোইং আরটিএ। এখানে এই পিকচারটা দেখে আমরা বুঝতে পারছি যে এই হ্যান্ডে যে ক্রাস্ট ইনজুরি হয়েছে, সেখানে যে স্কিন ডিভাইটালাইজ টিস্যু দেখা যাচ্ছে, রেড কালারের এখানে সাথে রেড, এটা টেন্ডনের উপরে ব্লাড স্টেইন হয়ে আছে। আর এগুলা হচ্ছে ডিভাইটালাইজ স্কিন অ্যান্ড কিছু ডার্ট ডার্ট দেখা যাচ্ছে। Another classification, open wound and closed wound. ক্লোজড উন্ড যেখানে কোনো স্কিন কাট থাকবে না, এক্সাম্পল হচ্ছে কনটিউশন এন্ড হিমাটোমা। আর ওপেন উন্ড কোনটা? সেটা হচ্ছে ইনসাইজড উন্ড, ল্যাসারেটেড উন্ড, ক্রাস্ড উন্ড, পেনিট্রেটিং উন্ড, এগুলা হচ্ছে ওপেন উন্ড। ইনসাইজড উন্ড অলরেডি বলেছে, যেটা টাইডি, ক্লিয়ার, ক্লিন কাট, এক্সাম্পল ডিউরিং সার্জিক্যাল উন্ড। আর ল্যাসারেটেড উন্ড যেটা ইরেগুলার শেপড উন্ড, এটা হতে পারে আরটি এর পরে। ক্রাস্ট উন্ড বা ডিগ্লবিং ইনজুরি, এগুলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে হতে পারে। পেনিট্রেটিং উন্ড যেটা স্ট্যাব উন্ড অর গানশট ইনজুরির পরে যে উন্ডটা হয়, সেটাকে আমরা বলছি পেনিট্রেটিং উন্ড। কোনো একটা শার্প অবজেক্ট দিয়ে পেনিট্রেট করে যে উন্ডটা হচ্ছে, সেটাকেই পেনিট্রেটিং ইনজুরি বলা হচ্ছে। এখানে যে ডিগ্লবিং ইনজুরি, এই যে দেখা যাচ্ছে যে তার রিং ফিঙ্গার অ্যান্ড লিটল ফিঙ্গার থেকে পুরো অ্যাভালসড হয়ে স্কিনটা সরে গিয়েছে, এটাই হচ্ছে ডিগ্লবিং ইনজুরি। অ্যান্ড এটা হচ্ছে ইনসাইজড উন্ড, অলরেডি পিকচার দেখানো হয়েছে, একদম ক্লিন কাট উন্ড। আর এই যে পিকচার, এটাতে দেখা যাচ্ছে একটা বুলেট রিমুভ করা হচ্ছে একটা উন্ড থেকে, এটা বুলেট ইনজুরির পরে যে উন্ডটা হয়েছে।
এই বাচ্চাটার যে ফেসে এটা মনে হচ্ছে যে কোনো একটা এটা তো ক্রাশ বলতে পারবো না, এটা হচ্ছে মনে হচ্ছে ফলোইং আইদার আরটিএ আর কোনো আরটিএ তার হচ্ছে ফেসে অ্যাভালসড ইনজুরি হয়েছে। পেনিট্রেটিং ইনজুরি, এটা বাংলাদেশের সবাই চিনে, মাছ ধরার ইনস্ট্রুমেন্ট, এটা বলা হয়ে থাকে ট্যাটা। ট্যাটার আবার বিভিন্ন টাইপ আছে, এই যে যেটা আমার হাতে ধরা, এটা দেখো বসিয়ার মতো, হুকের মতো, উল্টা দিক থেকে একটু হুকের মতো। এইটা এই যে যার চেস্ট জাস্ট এপিগ্যাস্ট্রিক রিজিয়নে যে পেনিট্রেটিং নিয়ে এই উইপেন সহ এসছিল ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে। তো এটা রিমুভ করার পরে যে দুটো আমি ধরে রেখেছি, এটা দিয়ে যে উন্ড হয়েছে তার পেশেন্টের, সেটাই হচ্ছে পেনিট্রেটিং ইনজুরি বা পেনিট্রেটিং উন্ড। আর এই পিকচারটা থেকে দেখা যাচ্ছে যে ট্যাটা, আমাদের একটা রিজন আছে যেখানে কমনলি মারামারি হয় বাংলাদেশে, সেই রিজনে ইউজুয়ালি আমি নেম মেনশন করতে চাচ্ছি না, সেখানে এই ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে মারামারি হয়। তারপরে পেশেন্টরা এইভাবে প্রেজেন্ট করে আমাদের কাছে, এই পেনিট্রেটিং যে উইপন আছে সেটা দিয়ে ইনজুরি হয়ে। এই তাহলে আমরা পেনিট্রেটিং ইনজুরি এভাবে প্রেজেন্টেশন পেয়ে থাকি। এখন আসে যে অ্যাকর্ডিং টু ডিউরেশন আমরা উন্ডকে এগেইন ক্লাসিফাই করতে পারি, সেটা হচ্ছে অ্যাকিউট উন্ড অ্যান্ড ক্রনিক উন্ড। অ্যাকিউট হচ্ছে ইমিডিয়েট, অ্যান্ড ক্রনিক আমরা জানি ক্রনিক যখন একটা উন্ড অনেক দিন ধরে একটা টাইমের পর্যন্ত যে উনটা পারসিস্ট করছে এবং এর পরে উনটা হচ্ছে। অ্যাকিউট উনটা দেখাই যাচ্ছে ফলোইং আরটিএ যে ক্রাস্ট অ্যাভালসড ইনজুরি ইনভলভিং দ্য হ্যান্ড অ্যান্ড ডিস্টাল পার্ট অফ দি ফোরাম। আর এই যে আমরা রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ক্রনিক উন্ড, এটাকে টিস্যু ডিস্ট্রাকশন হয়েছে ফলোইং প্রেসার, এবং আমরা এটাকে বলে থাকি প্রেসার সোর বা বেড সোর এক্সাম্পল হিসেবে বলা যায়। এখন চলে আসে যে আমরা ম্যানেজ করব কিভাবে এই অ্যাকিউট উন্ড অ্যান্ড ক্রনিক উন্ড। তাহলে এই যেগুলো আমরা ম্যাক্সিমামই পড়লাম সবগুলাই অ্যাকিউট উন্ডের আন্ডারে যাচ্ছে। তাহলে অ্যাকিউট উন্ড ম্যানেজমেন্ট আমরা করে থাকি অ্যাকর্ডিং টু ATLS প্রোটোকল, দ্যাট ইজ অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট প্রোটোকল অনুযায়ী বা প্রিন্সিপাল অনুযায়ী। যেহেতু ম্যাক্সিমাম উন্ড গুলাই আমরা পাই ফলোইং রোড ট্রাফিক, অ্যাবাউট 80% রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে আমরা এই ATLS গাইডলাইনে কিভাবে ম্যানেজ করে থাকি সবাই আমরা জানি। তিনটি হেডলাইনে আমরা ATLS গাইডলাইনে ম্যানেজ করে থাকি। প্রথমটি হচ্ছে প্রাইমারি সার্ভে অ্যান্ড সাইমালটেনিয়াস রিসাসিটেশন, সেকেন্ড হেডলাইন সেকেন্ডারি সার্ভে, অ্যান্ড থার্ড হেডলাইন হচ্ছে ডেফিনিটিভ কেয়ার। এই প্রাইমারি সার্ভেতে চলে আসবে আবার ABCDE যদি বলি, আমরা এভাবে বলে থাকি যে এয়ারওয়ে অ্যান্ড সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন, ব্রিদিং অ্যান্ড ভেন্টিলেশন, মেইনটেনেন্স অফ সার্কুলেশন অ্যান্ড কন্ট্রোল অফ হেমোরেজ, অ্যান্ড disability, disability on environmental control, disability on neurological background, and তে exposure on environmental control. এক্সপোজ করব আমরা পেশেন্টকে, এক্সামিনেশন করে দেখব তার কোনো ইনজুরি থাকলে সেটা অ্যাসেস করব, এবং পেশেন্টকে লগ রোল করে আবার ব্যাক সাইডটা মুভ করে তাকে হচ্ছে আমরা ব্যাক সাইডটা এক্সামিনেশন করে দেখব সেখানেও তার কোনো উন্ড আছে কিনা। ইনিশিয়ালি যদি আমরা এই কোনো উন্ড পাই তখন আমরা কি করব, যদি দেখি ব্লিডিং আছে তাহলে হেমোরেজ কন্ট্রোল করব বাই প্রেসার প্যাক এলিভেশন, অলরেডি বলা হয়েছে ইমিডিয়েট মেজার কোনটা না কিভাবে নেওয়া হয়। তারপরে সাথে আমরা প্রাইমারি সার্ভের কিছু অ্যাডজাঙ্ক আছে, দ্যাট কিছু ইনভেস্টিগেশন আমরা সেন্ড করি, সেগুলা সেন্ড করব লাইক ব্লাড ফর গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং, সিভিসি, সাথে যদি কোনো ইমেজিং লাগে, এক্সরে বা আলট্রাসোনোগ্রাম লাগে আমরা সেইগুলা করব। সাথে পেশেন্টের এই প্রাইমারি সার্ভের আরেকটা পার্ট যেটা আমরা সার্কুলেশন মেইনটেইন করছি যেটা সিতে, সেখানে আমরা কি করছি, ইনসার্ট করছি হোয়াইট বোর ক্যানুলা, আইভি ক্যানুলা এবং ফ্লুইড রিসাসিটেশন স্টার্ট করছি। যদি এই ট্রমা নিয়ে আসে, পেশেন্ট উন্ড নিয়ে আসে, তখন আমাদের এই কাজগুলো ইনিশিয়ালি করতে হবে।
তারপরে সেকেন্ডারি সার্ভে, দেন ডেফিনেটিভ কেয়ার অফ দি উন্ড। আমরা তাহলে চলে আসি এই উন্ড ম্যানেজমেন্টে। পেশেন্টের উন্ড ম্যানেজমেন্ট, অ্যাকিউট উন্ড ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। তাহলে এই উন্ডটাকে আমরা প্রথমে কি করব, আন্ডার গুড লাইট আমাদের অপারেশন থিয়েটারে নিয়ে যাব, অথবা যদি আমাদের আউটসাইড এটা ক্যাজুয়ালিটিতে ইউজুয়ালি আলাদা একটা এই অপারেশন ওটি থাকে, যেখানে হচ্ছে ইউজুয়ালি আমরা কোনো অ্যানেস্থেশিয়া মানে জেনারেল বা স্পাইনাল অ্যানেস্থেশিয়া না দিয়ে যে পেশেন্টগুলোর উন্ড ম্যানেজমেন্ট বা প্রাইমারি ম্যানেজমেন্ট করি, এবং সাথে আরেকটা অপারেশন থিয়েটার থাকে যেখানে আমরা হচ্ছে আন্ডার অ্যানেস্থেশিয়া। যদি পেশেন্টের অ্যানেস্থেশিয়ার প্রয়োজন হয় তাহলে আমরা আন্ডার অ্যানেস্থেশিয়া এই উন্ড ম্যানেজমেন্ট করব। আর যে তারপরে পেশেন্টকে কি করব, আন্ডার গুড লাইট এই যদি ডার্টি উন্ড নিয়ে আসে আমাদের কি করতে হবে, প্রথমে কোপিয়াস অ্যামাউন্ট অফ নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ আউট করতে হবে, যে ডার্ট গুলো আছে সেগুলা রিমুভ করতে হবে। আমরা কি সাথে হেল্প কি নিতে পারি, হেক্সি স্ক্রাব যেটা হচ্ছে মেডিকেটেড সোপ, সেটা দিয়ে ক্লিন করব। সাথে আমরা স্ক্রাবিং ব্রাশ বা ইউজ করতে পারি, এবং এই নর্মাল স্যালাইন দিয়ে উনটাকে ক্লিন করে নিব প্রথমে। তারপরে কি করতে হবে, নেক্সট আমরা উন্ড এক্সিশন করব। উন্ড এক্সিশন মিন্স রিমুভাল অফ ডেড অ্যান্ড ডিভাইটালাইজড টিস্যু, অ্যান্ড এই উন্ড এক্সিশন আমরা করব আপ টু ব্লিডিং পয়েন্ট, মানে যখন আমরা ব্লিডিং পয়েন্ট পাবো তখন ধরে নিব যে আমরা হেলদি টিস্যু পেয়ে গিয়েছে। আনটিল আমাদের উন্ড, যদি আমরা ব্লিডিং পয়েন্ট না পাই ততক্ষণ পর্যন্ত উন্ড এক্সিশন করতে হবে। এখন উন্ডটাকে আমরা অ্যাসেস করে দেখব আমাদের কি কি স্ট্রাকচার ড্যামেজ হয়েছে এই প্রসিডিউরটুকু করার পরে। কখনো কখনো দেখা যায় যে অনলি টেন্ডন ইনজুরি আছে, তখন আমরা টেন্ডন রিপেয়ার করব। কখনো দেখা যায় যে অনলি একটা ভেসেল ইনজুরি আছে, তাহলে ভেসেল আমাদের রিপেয়ার করতে হবে। আবার দেখা যায় যে কখনো কখনো যে একটা উন্ড নিয়ে আসছে সেখানে পেশেন্টের মাল্টিপল স্ট্রাকচার ড্যামেজ আছে, লাইক হচ্ছে বোন ফ্র্যাকচার আছে, আর্টারি ড্যামেজ ইনজুরি আছে, নার্ভ ইনজুরি আছে, বা টেন্ডন ইনজুরিও আছে। ইন দ্যাট কেস আমাদেরকে অবশ্যই আন্ডার অ্যানেস্থেশিয়া করতে হবে। ইনিশিয়ালি আমরা বোন ফিক্সেশন করব, দেন ভেসেল রিপেয়ার করব, নার্ভ রিপেয়ার করব। আমরা পরের সেটিং এর জন্য টেন্ডন রেখে দিতে পারি যে আমরা পরে রিপেয়ার করব ইমিডিয়েটলি। যদি পেশেন্টের একসাথে সবকিছু করতে যাওয়া হয় তাহলে পেশেন্টের জন্য যদি লাইফ রিস্ক হয়ে থাকে তখন আমরা সেকেন্ড স্টেজে যাব। অলরেডি বলা হয়ে গেছে এগুলা। তাহলে দেখো নেক্সট আমাদের উন্ডটাকে কাভারেজ দিতে হবে, মানে স্কিন কাভার। আমাদের যদি প্রাইমারি ইন্টেনশনে কখনো দেখা যায় যে একটা উন্ড আসলো, যেমন লাইক ইনসাইজড উন্ড, আমরা কি প্রাইমারিলি ক্লোজ করে দিতে পারি উইথ আমরা নন অ্যাবসর্বেবল সুচার দিয়ে ক্লোজ করে দিব, স্কিন ক্লোজ করে দিব। যদি হচ্ছে ক্লোজ পসিবল না হয় আমরা দেখা গেল যে স্কিন কাভার করতে পারি বাই ফ্ল্যাপ কাভারেজ, আর পরবর্তীতে আমরা স্কিন গ্রাফটও করতে পারি, অথবা হিল্ড বাই সেকেন্ডারি ইন্টেনশন। আমরা এগুলো নেক্সট পড়বো। আবার চলে আসুন, নেক্সট হচ্ছে আমাকে শোনা যাচ্ছে মায়েরা? শোনা যাচ্ছে। সরি, শোনা যাচ্ছে ম্যাম। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা ক্রনিক উন্ড পড়ব। ক্রনিক উন্ড এর মধ্যে মোস্ট কমন হচ্ছে প্রেসার সোর। এখন প্রেসার সোর জিনিসটা কি? প্রেসার সোর হচ্ছে টিস্যু নেক্রোসিস উইথ আলসারেশন ডিউ টু প্রলং প্রেসার। এটার আরো অনেকগুলো সিনোনিম আছে। একটা হচ্ছে বেড সোর, প্রেসার আলসার, বা ডিকুবিটাস আলসার। যে কেউ যে নামেই কোশ্চেন করুক না কেন, বা যেভাবেই রিটেনে কোশ্চেন আসুক না কেন, আমরা একই আনসার দিব। তাহলে এটা কি? টিস্যু নেক্রোসিস উইথ আলসারেশন ডিউ টু প্রলং প্রেসার। প্রেসার সোর ফ্রিকোয়েন্সি ইন ডিসেন্ডিং অর্ডার। আচ্ছা, তাহলে কমনলি হয় ইস্চিয়ামে। ইস্চিয়াম সোরটাই কমন, দেন গ্রেটার ট্রকেন্টর, দেন স্যাক্রাল এরিয়া, দেন হিল, দেন ম্যালিউলাস, দেন অক্সিপোড। আরো অনেক অনেক জায়গায় প্রেসার সোর হতে পারে, এত তোমাদের জানার দরকার নেই, কয়েকটা নাম বলতে পারলেই হবে। পিকচারে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে কি বলেছিলাম, ইস্চিয়াল সোর কমন। তাহলে ইস্চিয়াল যদি সোর কমন হয়, এই যে পিকচারটা আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে ইস্চিয়াল প্রেসার সোর বোথ সাইডের। হ্যাঁ, আর এই পেশেন্টের এটা হচ্ছে স্যাক্রাল এরিয়া,
তাহলে এটা স্যাক্রাল প্রেসার সোর। পেশেন্টের বোথ সাইডে কি ট্রকেন্টারিক সোরও আছে, কম 3টা সোর দেখা যাচ্ছে, প্রেসার সোর, একটা স্যাক্রাল এরিয়াতে আর 2টা বোথ ট্রকেন্টারিক এরিয়াতে। এখন চলে আসো যে প্রেসার সোরের আবার কিছু স্টেজ আছে, যে স্টেজ আমাদের জানা দরকার, কারণ আমরা স্টেজ অনুযায়ী প্রেসার সোরের ট্রিটমেন্ট দিয়ে থাকি বা চিকিৎসা দিয়ে থাকি। দেখো খুবই সহজে স্টেজ 1টা কি বলছে, নন ব্লাঞ্চেবল এরাইথেমা উইদাউট এ ব্রিজ ইন দা এপিডার্মিস। তাহলে স্কিনের যে লেয়ার এপিডার্মিস এন্ড ডার্মিস, এপিডার্মিসের কোনো ব্রিজ হবে না, বাট শুধু নন ব্লাঞ্চেবল এরাইথেমা থাকবে। সেকেন্ড স্টেজটা কি, পার্শিয়াল থিকনেস স্কিন লস ইনভলভিং এপিডার্মিস এন্ড ডার্মিস। তাহলে পার্শিয়াল থিকনেসের এপিডার্মিস টোটাল লস হবে এবং পার্ট অফ ডার্মিস লস হচ্ছে। স্টেজ 3টা কি, ফুল থিকনেস স্কিন লস হচ্ছে, মানে এপিডার্মিস এন্ড ডার্মিস টোটালি লস্ট হয়ে যাচ্ছে। স্টেজ 4 স্কিন ফুল থিকনেস স্কিন লস প্লাস ফাসা উইথ এক্সটেন্সিভ টিস্যু ডিস্ট্রাকশন। কখনো কখনো মাসেল ইনভলভমেন্ট থাকে, কখনো বোন জয়েন্ট টেন্ডন টোটালি ইনভলভমেন্ট থাকতে পারে, মানে এক্সটেন্সিভ টিস্যু লস যেটা হচ্ছে সেটাই হচ্ছে গ্রেড 4 বা স্টেজ 4 প্রেসার সোর। এই 3 and 4 যে স্টেজ, এই স্টেজে আমাদের সার্জিক্যাল প্রসিডিউরের দরকার হয়। স্টেজ 1 and 2 এটা আমরা ড্রেসিং করে পেশেন্টের ড্রেসিং প্লাস পেশেন্ট কেয়ার করে এই পেশেন্ট প্রেসার সোরের ম্যানেজমেন্ট করে থাকি বা করতে পারি। এখন আসলে ম্যানেজমেন্ট যেটা অলরেডি বললাম যে আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্ট এখানে বলবো খুব শর্ট করে। 2 হেডলাইনে যদি আসি আমরা, একটা হলো সোর ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে পেশেন্ট কেয়ার। কাদের এই সোর বেশি হয় বা ক্রনিক উন্ড বেশি হয়, যারা ক্রনিক্যালি বেড রিটেন পেশেন্ট থাকে তাদেরই এই সোর বেশি হয়। এখন তারা হতে পারে প্যারালাইজড, হতে পারে নন প্যারালাইজড, এবং আইসিইউ বেডেন পেশেন্টদেরই এই প্রেসার সোর বেশি হয়। তাহলে আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পেশেন্ট কেয়ার হেডলাইন। তাহলে পেশেন্ট কেয়ার কি হবে, পেশেন্টের নিউট্রিশনাল সাপোর্ট দিতে হবে, পেশেন্টের পজিশন চেঞ্জ করতে হবে, ফ্রিকোয়েন্টলি পজিশন চেঞ্জ, সেটা 1.5 hour to 2 hours ইন্টারভেলে। সাথে পেশেন্টের বাউল এন্ড ব্লাডার কেয়ার করতে হবে, স্কিন কেয়ার করতে হবে, যাতে পেশেন্টের সোর না হয়, মানে আমরা প্রিভেন্ট করতে পারি। আর একটা হচ্ছে যদি হয়েও যায়, সাথে আমরা সার্জিক্যাল প্রসিডিউর করছি বা ড্রেসিং করছি, যেটাই করছি না কেন, এই কেয়ারের ফলে যা অন্য এরিয়াতে যার প্রেসার সোর হওয়ার পসিবিলিটিস আছে সেটা না হয়। ইন শর্ট, তোমাদের জন্য এমবিবিএস লেভেলের জন্য মনে রাখলেই হবে, প্রেসার সোর আমরা কি করব, কাভারেজ দিব বা উন্ড ম্যানেজ করব ফ্ল্যাপ কাভারেজ দিয়ে। এক কথায় শেষ, ফ্ল্যাপ কাভারেজ, কোনো স্কিন গ্রাফট আসবে না। প্রেসার সোরে যদি আমরা স্কিন গ্রাফট করি, আবার প্রেসার আলসার, ওই গ্রাফটের উপরে আলসার হবে। আমরা স্কিন গ্রাফট কখনো করব না, ফ্ল্যাপ কাভারেজ দিব। আর ভ্যাক থেরাপি যেটি, সেটি হচ্ছে ভ্যাকিউম অ্যাসিস্টেড ক্লোজার বা নেগেটিভ প্রেসার উন্ড থেরাপির কথা বলা হচ্ছে। আমরা বিফোর ফ্ল্যাপ কাভারেজ অনেক সময় উন্ডটাকে ছোট করে বা প্রিপেয়ার করে নিয়ে আসি, অথবা দেখা যাচ্ছে কোনো পেশেন্টের মাল্টিপল কোমরবিডিটিস আছে, সাথে পেশেন্ট আইসিইউতে আছে, পেশেন্টের মানে এই একটা সার্জিক্যাল প্রসিডিউর করলে পেশেন্টের জন্য রিস্ক অনেক বেশি হয়ে যায়। ইন দ্যাট কেস আমরা এই ভ্যাকিউম অ্যাসিস্টেড ক্লোজার থেরাপি যেটা, এভাবে ড্রেসিং দিয়ে পেশেন্টের উন্ডটাকে ম্যানেজ করে থাকি। এটি একটি প্রেসার সোরে পেশেন্ট আফটার এক্সিশন করে আমরা একটা ফ্ল্যাপ কাভারেজ দিয়েছি স্যাক্রাল প্রেসার সোরের। এখন যেটা বলেছিলাম যে ভ্যাকিউম অ্যাসিস্টেড ক্লোজার বা নেগেটিভ প্রেসার উন্ড থেরাপি, এটি তোমাদের বেলিয়ান ল্যাবে আছে, এনি টাইম তোমাদের রিটেন কোশ্চেন দিয়ে দিতে পারে এবং আস্ক করা হয়। তোমাদের উন্ড রিলেটেড যদি কোনো কোশ্চেন চলে আসে, তখন তোমাদের আস্ক করা হয় যে নেগেটিভ প্রেসার উন্ড থেরাপিটা কি জিনিস বা ক্লোজারটা কি জিনিস। তাহলে এই পেশেন্টের যে পায়ে একটা উন্ড ছিল, সেটাতে আমরা নেগেটিভ প্রেসার অ্যাপ্লাই করেছি। দেখো ফার্স্ট উন্ডকে আমরা কি করি, এক্সিশন করি। উন্ড এক্সিশন বলে ফেলেছি যে আমরা রিমুভ করব ডেড অ্যান্ড ডিভাইটালাইজ টিস্যু আপ টু ব্লিডিং পয়েন্ট। দেন এখানে আমরা কি করেছি, প্রথমে একটা ফোম অ্যাপ্লাই করেছি। এই ফোমের মধ্যে একটা পোর্ট করে এই একটা আমরা এই কানেক্টরটাকে ফোমের ভেতর দিয়ে ইনপুট করে দিয়েছি। তারপরে এর উপরে ট্যাগ, এই যে প্লাস্টিকের মধ্যে জিনিসটা দেখা যাচ্ছে টোটালি সিল করা হয়েছে,
সেটি হচ্ছে ট্যাগাডাম দিয়ে সিল করা হয়েছে। এই টিউব যেটি, এই টিউবটি গিয়ে কানেক্ট হবে এই নেগেটিভ প্রেসার উন্ড থেরাপির যে মেশিনটির সাথে। এই দেন আমরা অ্যাপ্লাই করব ইন্টারমিডিয়েট নেগেটিভ প্রেসার অ্যাপ্রক্সিমেটলি -125 মিলিমিটার অফ মার্কারি। কেন করব, অ্যাডভান্টেজেস কি কি এই নেগেটিভ প্রেসার উন্ড থেরাপির? এটা কি করে? ইডিমা রিডিউস করে, রিমুভ করে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ব্লাড ফ্লো বাড়িয়ে দেয়, ব্যাকটেরিয়াল কাউন্ট বাড়িয়ে দেয়, সেল পলিফারেশনটাকে ইনক্রিজ করে, এপিথেলিয়াইজেশনে হেল্প করে, অ্যান্ড এই কি করে, এটা সাকশন ডিভাইসের মাধ্যমে এটা কি করছে, আর তার ডেড অ্যান্ড ডিভাইটালিস টিস্যুকেও সাকশন করে নিয়ে দিচ্ছে। দেন আমরা করতে পারি যে কোনো উন্ডের উপরে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি। আফটার দ্যাট আমরা কি করতে পারি, গ্রাফট আর ফ্ল্যাপ কাভারেজ দিতে পারি। আর প্রেসার সোরে কেন দেই সেটা তো অলরেডি বলেই ফেলেছে। আমাদের নেক্সট আমরা যা পড়বো হচ্ছে টিস্যু রিপেয়ার বা উন্ড হিলিং। তোমরা এটা অলরেডি পড়ে এসেছো প্যাথোলজিতে। উন্ড হিলিং একটা চ্যাপ্টারই আছে টোটালি, কিভাবে উন্ড হিলিং হয় আমরা আবার একটু রিক্যাপ করে নিব। উন্ড হিলিং হচ্ছে মেকানিজম হোয়ার বাই দ্য বডি অ্যাটেম্পটস টু রিস্টোর দ্য ইন্টিগ্রিটি অফ দি ইনজুর্ড পার্ট। এই যে ইনজুর্ড পার্ট সেটাকে কিভাবে হিল করবে। তোমাদেরকে ফ্রিকোয়েন্টলি আস্ক করা হয় ডিউরিং ভাইবা টেবল, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং হিলিং অফ এ উন্ড, অথবা এটা তোমাদের রিটেন কোশ্চেন আসে। ফ্যাক্টর গুলা তাহলে আমরা জেনে নিই। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে সাইড অফ দি উন্ডের সাইড। যদি উন্ড ফেস এরিয়াতে হয় তাহলে হিলিংটা ফার্স্ট এন্ড হবে, কারণ ফেস হচ্ছে হাইলি ভাস্কুলার এরিয়া। স্ট্রাকচার ইনভলভ, মোর দ্য স্ট্রাকচার ইনভলভ লেস অর ডিলেড হিলিং। আর মেকানিজম অফ উন্ডিং, ইনসিশন বা ইনসাইজড উন্ড কি হবে, হিল করবে তাড়াতাড়ি। ক্রাশ অ্যাভালশন উন্ড দেরি হবে, ডিলেইড হবে। কন্টামিনেটেড উন্ড, যদি ফরেন বডিজ আর ব্যাকটেরিয়ার কন্টামিনেশন থাকে, ডিলেইড হবে। লস অফ টিস্যু, মোর লস অফ টিস্যু, ডিলেইড হিলিং। আদার লোকাল ফ্যাক্টরস লাইক ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি, আর্টারিয়াল আর ভেনাস ইনসাফিসিয়েন্সি যদি থাকে, ডিলেইড হিলিং। প্রিভিয়াস ইরাডিয়েশন যদি থাকে কারো, তাহলে ডিলেইড হবে। প্রেসার থাকলে ডিলেইড হবে উন্ড হিলিং এর। আদার সিস্টেমিক ফ্যাক্টরস গুলো হচ্ছে ম্যালনিউট্রিশন আর ভিটামিন আর মিনারেল ডেফিসিয়েন্সিস যদি থাকে, তাহলে পেশেন্টের ডিলে হবে হিলিং এর। ডিজিজ লাইক ডায়াবেটিস মেলাইটাস, যদি কেউ মেডিকেশন নেয় লাইক স্টেরয়েড, ইমিউন ডেফিসিয়েন্সি যদি থাকে, তাদের উন্ড হিলিংটা ডিলে হবে। স্মোকারদের উন্ড দেরিতে হিল করে, কারণ তাদের কোলাজেন সিনথেসিস ঠিক মতো হয় না। কোলাজেন ইজ মোস্ট ইম্পর্টেন্ট factor for healing of the wound. Okay, আমরা টোটালি প্যাথোলজিতে চলে যাচ্ছি নরমাল উন্ড হিলিং এর। তাহলে নরমাল উন্ড হিলিং এর কি কি ফেজ আছে তোমরা অলরেডি পড়ে এসছো এটা। ফার্স্ট ফেজ হচ্ছে ইনফ্লামেটরি ফেজ, দেন প্রলিফারেটিভ ফেজ এন্ড রিমডেলিং ফেজ। এখন আরো দুটো ফেজ অ্যাড হয়েছে, কেউ আরো দুটো ফেজ অ্যাড করছেন এবং তারা মানতে চান না তিনটা ফেজ, তারা বলেন যে পাঁচটা ফেজ। তাহলে আমরা ওই আরো দুটো ফেজও জেনে নেই। ওয়ান ইজ হিমোস্ট্যাটিক ফেজ অ্যান্ড অ্যানাদার ইজ ডিস্ট্রাকটিভ ফেজ। তাহলে এই হিমোস্ট্যাটিক ফেজটা কি? ফেজ ইজ রেফার্ড অ্যাজ অকারিং বিফোর দ্য ইনফ্লামেটরি ফেজ। এই যে প্রথম ফেজটি ইনফ্লামেটরি ফেজ, তার আগে যে ফেজটি হচ্ছে সেটা হচ্ছে হিমোস্ট্যাটিক ফেজ। বুঝাই যাচ্ছে কি হয়, ট্রানজিয়েন্ট ভেসোকনস্ট্রিকশন হয় এবং হিমোস্টেসিস হচ্ছে। অ্যান্ড ডিস্ট্রাকটিভ ফেজ ফলোইং ইনফ্লামেশন কনসিস্টিং অফ দি সেলুলার ক্লিনজিং অফ দি উন্ড বাই ম্যাক্রোফেজ। তাহলে এর পরের যে ফেজটা, প্রথম ফেজটি ছিল ইনফ্লামেটরি ফেজ, এই ইনফ্লামেটরি ফেজের ফার্স্টে আসবে হিমোস্ট্যাটিক ফেজ এবং ইনফ্লামেটরি পরের ফেজে চলে যাচ্ছে ডিস্ট্রাকটিভ ফেজ। এই ফেজে কি হয়, সেলুলার ক্লিনজিং হয় বাই ম্যাক্রোফেজ দিয়ে। আমরা যদি মেইন হেডলাইন তিনটাতে চলে যাই, ফার্স্ট ওয়ান ইজ ইনফ্লামেটরি ফেজ, সেকেন্ড ওয়ান ইজ রিমডেলিং ফেজ, proliferative phase and third one is remodeling phase. তাহলে আমরা এই মেইন তিন হেডলাইনটা কিভাবে হয় আরেকবার একটু মনে করব। সো ইনফ্লামেটরি ফেজটা কি? স্টার্ট ইমিডিয়েটলি আফটার উন্ডিং, it lasts 2 to 3 days.
Bleeding is followed by vasoconstriction and thrombus formation to limit blood loss. কেউ কেউ বলতে চাচ্ছেন এই পোর্শনটুকুকে হিমোস্ট্যাটিক ফেজ। নেক্সট কি হয় সাথে, platelets stick to the damaged endothelial lining of the vessel, then release করে ADP, which causes thrombocytic aggregation to fill the wound. তারপরে প্ল্যাটেলেটস গুলা কি করছে, রিলিজ করছে সেভারাল সাইটোকাইন ফ্রম দেয়ার আলফা গ্র্যানুলস। আর এই প্ল্যাটেলেট ডেরাইভ গ্রোথ ফ্যাক্টর, প্ল্যাটেলেট ফ্যাক্টর 4 এবং ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর বিটা, এগুলা কি করছে, অ্যাটাক করছে ইনফ্লামেটরি সেল গুলাকে, such as polymorphonuclear lymphocyte and macrophage. প্ল্যাটেলেটস আর লোকাল ইনজুর টিস্যু আরো কি রিলিজ করছে, ভেজোঅ্যাক্টিভ অ্যামাইন্স রিলিজ করছে, যেমন হিস্টামিন, সেরোটোনিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন, যেগুলা ইনক্রিজ করছে ভাস্কুলার পারমিবিলিটি, thereby aiding infiltration of this inflammatory cell. এইভাবেই ইনফ্লামেটরি সেল ফেজটা হচ্ছে আফটার একটা উন্ডের ইয়ার পরে আমরা হিলিং প্রসেসের প্রথমে এই ইনফ্লামেটরি ফেজটা আমাদের কি কি চেঞ্জ হচ্ছে সেটি বললাম। এবার চলে আসো প্রলিফারেটিভ ফেজ। প্রলিফারেটিভ ফেজে কি কি চেঞ্জ হয়, তাহলে আমরা থার্ড ডেতে গিয়ে শেষ হয়েছে ইনফ্লামেটরি ফেজ, অ্যান্ড প্রলিফারেটিভ ফেজটা স্টার্ট হচ্ছে থার্ড ডে থেকে এবং এটা পারসিস্ট করবে আপ টু 3rd উইকস পর্যন্ত। এটা কি করে, কনসিস্ট করে মেইনলি ফাইব্রোব্লাস্ট। এটা অ্যাক্টিভ ফাইব্রোব্লাস্ট কি করছে, সাথে প্রোডাকশন করছে কোলাজেন এন্ড গ্রাউন্ড সাবস্টেন্স, এগুলোও তোমরা পড়ে আসছো, গ্লাইকোজ, অ্যামাইনোগ্লাইকেন্স, প্রোটিওগ্লাইকেন্স। এবং কি করে, গ্রোথ হয় নিউ ব্লাড ভেসেলস এর, এটাকে আমরা কি বলছি, এনজিওজেনেসিস। আবার রিএপিথেলাইজেশন হচ্ছে উন্ড সারফেসের। লাইফ কন্টিনিউ আছে? ইয়েস ম্যাম, কন্টিনিউ আছে। ওকে। ফাইব্রোব্লাস্ট রিকোয়ার ভিটামিন সি টু প্রোডাকশন অফ কোলাজেন। এই কোলাজেনই আমাদের দরকার মেইনলি হিলিং এর জন্য। One tissue form in the early part of this phase is called হচ্ছে granulation tissue. Granulation tissue কি জিনিস আমরা আবার নেক্সট পড়বো। In the later part of this phase, there is an increase in the tensile strength of the wound due to increased collagen and consists of type 3 collagen. পরের ফেজটা কি, লাস্ট ফেজ রিমডেলিং। এই রিমডেলিং ফেজও প্রলং, অনেক দিন চলতে থাকে। এই রিমডেলিং ফেজটা কি হয়, কিভাবে হয়, বাই ম্যাচুরেশন অফ কোলাজেন। মেইনলি টাইপ 1 কোলাজেনটা রিপ্লেস হয় বাই টাইপ 3 কোলাজেন দিয়ে আনটিল রেশিও 4:1, এবং দেন কি হয়, রিঅ্যালাইনমেন্ট হয় কোলাজেন ফাইবারের, এবং ডিক্রিজড উন্ড ভাস্কুলারিটি, ভাস্কুলারিটি যে বেড়ে গিয়েছিল সেটা আস্তে আস্তে কমে যাবে, উন্ড কন্ট্রাকশন হবে ডিউ টু ফাইব্রোব্লাস্ট এন্ড মায়োফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। তারপরে হিলিং প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আসো যেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ উন্ড ক্লোজার এন্ড হিলিং, বা আমরা কিভাবে ক্লোজ করছি এবং হিলিংটা কিভাবে হচ্ছে। একটি হচ্ছে হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন, আর একটা হচ্ছে হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন, আর একটি হেডলাইন হচ্ছে হিলিং বাই টারশিয়ারি ইন্টেনশন। এটাও তোমাদের কমনলি আস্ক করা হয়। তোমাদের যে হিলিং ফেজ গুলা বলা হলো, এই ফেজ গুলার যে 3টা নেম অবশ্যই তোমাদের বলতে হবে, এটা তোমাদের আস্ক করা হয় টেবিল ভাইভাতে। ইনফ্লামেটরি ফেজ, প্রলিফারেটিভ ফেজ এন্ড রিমডেলিং ফেজ। এবং যেটা পড়ছিলাম এখন যে ক্লাসিফিকেশন অফ উন্ড ক্লোজার এন্ড হিলিং, যেটা হিলিং বাই প্রাইমারি ইন্টেনশন, সেকেন্ডারি ইন্টেনশন এন্ড টারশিয়ারি ইন্টেনশন, এটা তোমাদের রিটেনও আসে এন্ড ভাইভাতেও আস্ক করা হয়। তাহলে প্রাইমারি ইন্টেনশনটা কি, আমরা উন্ড এজেস অ্যাপোজ করে দিচ্ছি প্রাইমারিলি, দেন যে নর্মাল হিলিং হচ্ছে এবং মিনিমাল স্কার ফরমেশন হচ্ছে। সেকেন্ডারি ইন্টেনশনটা কি, উন্ড লেফট ওপেন যদি রেখে দেওয়া হয়, হিলস বাই গ্রানুলেশন টিস্যু, গ্রানুলেশন ফরমেশন হবে, দেন এপিথেলিয়াইজেশন হবে, কন্ট্রাকশন হবে, ইনক্রিজ ইনফ্লামেশন এন্ড প্রলিফারেশন। এই প্রলিফারেশন দুইটা ফেজই বেশি হবে এবং স্কার পোর হবে, স্কার আউটকাম ভালো হবে না। টারশিয়ারি ইন্টেনশন ইজ অলসো কল্ড ডিলেড প্রাইমারি ইন্টেনশন। আমরা ইনিশিয়ালি উনটাকে লেফট ওপেন করব, দেন আমরা ক্লোজ করব, এটাই হচ্ছে টারশিয়ারি ইন্টেনশন। ইটস বেটার দেন সেকেন্ডারি হিলিং বাই সেকেন্ডারি ইন্টেনশন, স্কার।
এখন যেটা তোমাদের এটা কমনলি আস্ক করা হয়, গ্রানুলেশন টিস্যু কি জিনিস? Granulation tissue হচ্ছে immature mesenchymal tissue with proliferation of fibroblasts and formation of new blood vessels, that is angiogenesis. এই granulation tissue characteristics কি? Characteristics গুলো হচ্ছে pink soft granular appearance on the surface of the wound, easily bleeds on touch due to rupture of newly formed capillaries or blood vessels, insensible due to lack of nerve supply. আর granulation tissue is often edematous. যদিও বলা হচ্ছে resistant to infection as monocyte form a coat on the surface, কিন্তু আমাদের ইউজুয়ালি আমরা বলে থাকি granulation tissue হচ্ছে potentially infected wound. নেক্সট টপিক যেটা ছিল লাস্ট ওয়ান, স্কার্স। স্কার কি জিনিস? স্কার হচ্ছে ফাইনাল রেজাল্ট অফ উন্ড হিলিং। একটা উন্ড ছিল, সেটার আমরা ম্যানেজমেন্ট করলাম, উন্ড হিলিং হলো, ফাইনালি যে একটা রেজাল্ট পেলাম সেটাই হচ্ছে স্কার বা ফাইনাল স্টেজ অফ উন্ড হিলিং। A scar, immature scar becomes mature over a period of time lasting a year or more, but it is at first pink, hard, raised and often itchy. ইনিশিয়ালি এই স্কার যেটা আমরা পাই আফটার হিলিং এর পরে, এটা প্রথমে পিঙ্ক কালারের থাকে, কিছুটা রেজড হয় এবং হার্ড হয়। লেটার অন এই কোলাজেন যে অর্গানাইজড হচ্ছে, চেঞ্জ হচ্ছে, অ্যালাইনমেন্ট ঠিক হচ্ছে গ্রাজুয়ালি, তখন এই স্কারের চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে পিঙ্ক কালার বিকাম পেল হয়ে যায় এবং স্কারটা সফটেন হবে এবং ফ্ল্যাটেন হবে এবং যে ইচিনেস ছিল, ইচিং ছিল, সেটা কমে যায়। আর যে টেন্সাইল স্ট্রেংথ যেটা আমরা আশা করছি যে 100% হবে আফটার ক্লোজার অফ দি ওন্ড, হিলিং অফ দি ওন্ড, কিন্তু সেই টেন্সাইল স্ট্রেংথ যে পার্টের আমাদের আপ টু 80% পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারি, 100% অ্যাচিভমেন্ট হয় না। এটা তোমরা অলরেডি জেনে এসছো প্যাথোলজিতে। আমরা স্কারকে ক্লাসিফাই করতে পারি নর্মাল স্কার এবং অ্যাবনর্মাল স্কার। নর্মাল স্কারটা কেমন থাকবে? লিনিয়ার স্কার থাকবে, পিঙ্ক, সফট, প্লায়েবল, ফ্ল্যাটেন, নন ইচি এবং লেটার অন পিঙ্ক কালারটা পেল হয়ে যাবে। এটা হচ্ছে একটা নর্মাল স্কারের ক্যারেক্টারিস্টিক্স। আর অ্যাবনর্মাল স্কার হচ্ছে হাইপারট্রফিক স্কার অ্যান্ড কেলয়েড স্কার। তোমাদের এই হাইপারট্রফিক স্কার অ্যান্ড কেলয়েড স্কার আস্ক করা হয় এবং রিটেন আসে, এবং হাইপারট্রফিক এন্ড কেলয়েডকে কিভাবে ডিফারেন্সিয়েট করবে বা কম্পেয়ার এন্ড কম্পারিজন অর ডিফারেন্সিয়েট, এভাবে কোশ্চেন আসতে পারে। আমি এখানে একটু ছোট্ট একটু গল্প বলছি। আমি যখন প্লাস্টিক সার্জারি এমএস থার্ড পার্টে, তখন ইংল্যান্ড থেকে এক প্লাস্টিক সার্জন এসেছিল, তাদের মধ্যে একজন বলছিল যে আই লাভ মাই স্কার। স্কারকে কেউ ভালোবাসতে পারে বা সেটা আমার তখন জানা ছিল না। আমি 2017 অ্যাক্সিডেন্ট করেছিলাম, আমার ফোরহেডে ইনজুরি ছিল, স্কিন কাট, মাসেল কাট ছিল ফোরহেডে, এবং আমার ফোরহেডে একটা স্কার আছে। আমি এটাকে এখন রিয়েলাইজ করতে পারছি যে স্কারকেও ভালোবাসা যায়, যে আই অলসো লাভ মাই স্কার, মাই ফোরহেড স্কার। আমার জন্য এখন খুব ইজি, আমি আমার পেশেন্টদের খুব ইজিলি বুঝিয়ে বলতে পারি। মানুষদের যে ধারণা স্কারলেস সার্জারি, যে স্কার থাকবেই না, প্লাস্টিক সার্জারি মানেই হচ্ছে স্কার থাকবে না। যদি আমরা ন্যাচারাল অরিফিস দিয়ে কোনো প্রসিডিউর করে থাকি তাহলে কোনো স্কার থাকবে না, আদারওয়াইজ স্কার থাকবে, কিন্তু সেটা কতটা লেস ভিজিবল হয়, কতটা সুন্দর হতে পারে, সেটি হচ্ছে একজন সার্জনের, বা এটা যদিও অনলি সার্জনের উপরে ডিপেন্ড করে না, পেশেন্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সার্জন দুজনের উপরেই ডিপেন্ড করে, পেশেন্টের স্কিন ক্যারেক্টারিস্টিক্স মেইনলি। আচ্ছা, চলে আসো আমরা অ্যাবনর্মাল স্কার কি জিনিস সেটি পড়ে ফেলি। Abnormal scar যে আমরা দুইটা হেডলাইন বললাম, hypertrophic scar and keloid scar. One is hypertrophic scar কি জিনিস? It is defined as excessive scar tissue that does not extend beyond the boundary of the original incision or wound. Hypertrophic scarটা তার যে আমাদের যে একটা wound ছিল বা সার্জিক্যাল প্রসিডিউর করা হয়েছিল, যে ইনসিশনটা, তার এই যে বাউন্ডারিটা আছে, বাউন্ডারিটা ক্রস করে যাবে না, এই বাউন্ডারিটার মধ্যেই থাকবে, সেটিকে আমরা বলছি হাইপারট্রফিক স্কার।
এবং এই হাইপারট্রফিক স্কারটা কেন হয়? অ্যাজ এ রেজাল্ট অফ প্রলং ইনফ্লামেটরি ফেজ অফ দি উন্ড হিলিং। তাহলে এই ফেজগুলো আমাদের মনে রাখার ইম্পর্টেন্স হচ্ছে কেন কোনটা হচ্ছে। তাহলে দেখো যে আমরা তিনটা ফেজ পড়েছিলাম উন্ড হিলিং এর: ইনফ্লামেটরি ফেজ, প্লুরিফালিটিভ ফেজ অ্যান্ড রিমডেলিং ফেজ। তাহলে এই ইনফ্লামেটরি ফেজটা যদি প্রলং পারসিস্ট করে তাহলে আমরা একটা যে স্কারটা পাবো, এই স্কারটা হাইপারট্রফিক টেন্ডেন্সি থাকবে, হাইপারট্রফিক স্কার ডেভেলপ করবে। আর কেলয়েড স্কারটা হচ্ছে তাহলে সে কি করবে, তার উন্ডের বা অরিজিনাল ইনসিশনের যে বাউন্ডারিটা আছে সেটাকে সে ক্রস করে যাবে, নর্মাল টিস্যুকে সে ইনভলভ করবে। That is the main difference between keloid and hypertrophic scar. Keloid scar এর etiology unknown, mainly unknown, আমরা জানি না, কিন্তু it is associated with some factors. একটা কি, elevated levels of growth factors গুলা বেশি থাকলে ব্ল্যাকদের বেশি হয়, আফ্রিকানদের বেশি হয় এই keloid scar. Deeply pigmented skin and inherited tendency কাদের বেলায় থাকে? মেইনলি হচ্ছে ওই যে ব্ল্যাক পিপলদের বেলায়। Certain areas of the body, mainly over the sternum, ear lobe, অনেকেই আসেন যে এয়ার পায়ার্স করেছে, যে আমরা যে কানে দুল পরি তার জন্য, তারপরে তার এয়ার লোবের পেছনে বিশাল একটা নিয়ে আসে, কেলয়েড স্কার নিয়ে আসে। দেখো এখানে মাল্টিপল কেলয়েড স্কার, এটা মোস্ট প্রবাবলি বেবিটার হচ্ছে বার্ন হয়েছিল, বার্ন হওয়ার পরে যে পোস্ট বার্ন স্কারের মধ্যে তার কেলয়েড স্কার ডেভেলপ করেছে। এখানে যে তার বাউন্ডারিজ অফ উন্ডকে ক্রস করে গিয়েছে, ক্ল লাইক তার প্রজেকশন, কিছু ক্যারেক্টারিস্টিক আছে কেলয়েড স্কারের। ক্রস দ্য বাউন্ডারিজ অফ দি অরিজিনাল উন্ড, ক্ল লাইক গ্রো করবে এবং ইচিনেস থাকবে, এবং ইচিনেস থেকে তার ব্লিডিং হতে পারে এবং আলসার ডেভেলপ করতে পারে। এখন ট্রিটমেন্ট অফ হাইপারট্রফিক স্কার এন্ড কেলয়েড কি হবে? এখানে যদিও একবারে এখানে যে আমি চারটা তুলে নিয়ে আসছি বেলিয়ান লাভের তোমাদের টেক্সট বুক থেকে, এখানে হাইপারট্রফিক স্কার এন্ড কেলয়েড স্কারটাকে পুরোপুরি এক হেডলাইনে বলেছে, কিন্তু আমি তোমাদেরকে আলাদা আলাদা করে বলছি। হাইপারট্রফিক স্কারের ম্যানেজমেন্ট আমরা যে এখানে বলেছি ইলাস্টিক গার্মেন্টস দিতে পারি, ইলাস্টিক গার্মেন্টস, সিলিকন জেল দিতে পারি, সিলিকন শীট দিতে পারি, ইন্টারলেশনাল ইনজেকশন অফ স্টেরয়েড, এটা মেইনলি যদিও কেলয়েড বলে ইন্টারলেশনাল। হাইপারট্রফিক স্কারে আমরা হাইপারট্রফিক স্কারেও স্টেরয়েড ইনজেকশন দিতে পারি, এন্ড হাইপারট্রফিক স্কার রিভিশন করতে পারি, মানে এক্সিশন করতে পারি। আর এই ভিটামিন ই আর পাম অয়েল, যদি এগুলো আনপ্রুভেন, এগুলো আমরা অ্যাডিশনাল সাপোর্ট হিসেবে দিতে পারি, লেজার থেরাপি দিতে পারি, লেজারে ইমপ্রুভমেন্ট হয়। এটা হলো হাইপারট্রফিক স্কারের ম্যানেজমেন্ট। আর কেলয়েড স্কারের ম্যানেজমেন্ট হচ্ছে আমরা প্রেসার গার্মেন্টস দিব। কেলয়েডের হচ্ছে পার্মানেন্ট কিওর নেই, এটা মাথায় রাখতে হবে, কেলয়েডের কোনো পার্মানেন্ট কিওর নেই। কেলয়েডকে আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের যে তার যে প্রবলেম গুলা হচ্ছে প্রবলেম গুলাকে কমিয়ে আনতে পারি, কেলয়েডকে কন্ট্রোল করতে পারি, বাট নট কিওর। তাহলে কি কি করব? ইলাস্টিক গার্মেন্টস দিব, একেও আমরা সিলিকন জেল দিতে পারি, শীট দিতে পারি, ইন্টারলেশনাল ইনজেকশন দিব, ট্রায়ামসিলান দিতে পারি 21 ডেজ ইন্টারভেলে অর 1 মান্থে একটা করে, 3টা দিব আমরা, দেওয়ার পরে ওয়েট করব এবং অবজার্ভ করে দেখবো তার কি পরিবর্তন হলো। কখনো আবার করতে পারি ইন্টারলেশনাল এক্সিশন, মানে এক্সিশনটা এমন ভাবে করতে হবে কেলয়েডের যে তার স্কার টিস্যুর মধ্যে আমরা কিছুটা স্কার টিস্যু রেখে দিব এবং পরে যে ক্লোজ করব, স্টিচ দিব, সুচার তুলবো, সেটা আমরা ওই স্কার টিস্যুর মধ্যে তুলবো যাতে নর্মাল টিস্যু ইনভলভমেন্ট না হয়। যদি টোটালটা এক্সারসাইজ করে দেওয়া হয় অথবা নর্মাল টিস্যু ইনভলভমেন্ট হয়ে যায়, সেলাইটা দেওয়া হয় নর্মাল টিস্যুর মধ্যে, মানে স্বাভাবিক টিস্যুর মধ্যে, তাহলে এই কেলয়েড এবং অ্যাগেইন ব্যাক করে আসবে এবং যেভাবে ছিল তার চেয়ে অ্যাগ্রেসিভ ওয়েতে এটা গ্রো করবে এবং ডাবল অ্যাগ্রেসিভ ওয়েতে ধরে নেওয়া যায় খারাপ রেজাল্ট হবে। সেই জন্য আমরা ইন্টারলেশনাল এক্সিশন করব। নেক্সট যেটা ছিল লেজার থেরাপি দিতে পারি, রেডিয়েশন দিতে পারি, পোস্ট অপারেটিভ রেডিয়েশন, এক্সটার্নাল রেডিয়েশন দিতে পারি, লেজার দিতে পারি। এবং কেলয়েডে আমরা এই কম্বিনেশন থেরাপি দিতে পারি, যে প্রসিডিউর গুলা বলা হলো সবগুলাই অ্যাপ্লাই করতে পারি এবং কেলয়েডকে কন্ট্রোল করতে পারি, যেটা বললাম কিওর না, আমরা কন্ট্রোল করতে পারি।
আরেকটি কথা চলে আসে এখানে উন্ড হিলিং এর কন্ট্রাকচার ফরমেশন। কন্ট্রাকচারটা কি হয়, যেহেতু হিলিং এর সাথে রিলেটেড অ্যাবনর্মাল স্কারের সাথে, when scar cross joints and flexion crease, a tight wave band may form, restricting the range of movement at the joint and causes contracture formation and cause hyperextension or hyperflexion deformity. তাহলে দেখো এই জয়েন্ট স্পেসের যে স্কারটা, এই বেবিটার দেখা যাচ্ছে তার রাইট শোল্ডারের 90 ডিগ্রি পর্যন্ত অ্যাবডাকশন করতে পারছে, তার বিয়ন্ড 90 ডিগ্রি অ্যাবডাকশন করতে পারছে না, কিন্তু লেফট সাইডে সে সুন্দর অ্যাবডাকশন করেছে। তাহলে তার এখানে একটা স্কার আছে অ্যাক্সিলাতে, এই স্কারটা কি করেছে, এখানে কন্ট্রাকচার ফর্মেশন হয়েছে। এই পেশেন্টটার নেইকে কন্ট্রাকচার ফর্মেশন হয়েছে এবং এই কন্ট্রাকচারাল ব্যান্ডটা কি করেছে, এক্সটেন্ড করছে তার লিপ থেকে, অ্যাঙ্গেল অফ দি লিপ থেকে, এবং লিপটা কি করছে, নিচের দিকে টেনে নিয়ে আসছে। স্কারের কমপ্লিকেশন, এই ফিঙ্গারের মধ্যে যে ওয়েব ব্যান্ডের মধ্যে ফর্মেশন হয়েছে, ফর্মেশন হয়ে কন্ট্রাকচার ফর্মেশন হয়েছে। তাহলে কন্ট্রাকচারের ট্রিটমেন্ট কি, এক কথায় রিলিজ অফ কন্ট্রাকচার, কন্ট্রাকচারকে আমরা রিলিজ করব। দেন করতে পারি মাল্টিপল জেট প্লাস্টিক করতে পারি, এবং হচ্ছে আমরা কি করব, ফ্ল্যাপ কাভারেজ দিব, এবং আমরা স্কিন গ্রাফটও করতে পারি। তোমাদের ক্ষেত্রে স্কিন গ্রাফট বললেও কোনো সমস্যা নাই, আমরা মাল্টিপল জেট প্লাস্টিক বা জেট প্লাস্টিক করতে পারি, ফ্ল্যাপ কাভারেজ দিতে পারি, অ্যান্ড লাস্ট ওয়ান স্কিন গ্রাফট করতে পারি। ওকে, আজকে এ পর্যন্তই শেষ আমার টপিক ছিল। কারো কোশ্চেন তো শোনা যাবে না, হুমায়রার কোনো কোশ্চেন আছে কিনা? না ম্যাম, আমার কোনো কোয়েশ্চেন নাই। ওকে, তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি আজকে। সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে অনেক বড় একটা লেকচার শোনার জন্য, 3টা টপিক ছিল। ম্যাম আপনাকে অনেক ধন্যবাদ।